আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে গুণগত রসায়নের 11তম লেকচারটা তোমাদের সামনে প্রেজেন্ট করব। দেখো, এর আগে আমরা যে সাধারণত কোয়ান্টাম বলবিদ্যা পর্যন্ত আমরা তোমাদের পড়ে আসছি, অর্থাৎ ওই টপিক্সটা হচ্ছে এক ধরনের, আর আজকে আমরা একেবারে নতুন টপিক্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোয়ান্টাম বলবিদ্যার উপর ভিত্তি করে আমরা বলছিলাম একটা পরমাণুকে সঠিকভাবে তুলে ধরার জন্য, সঠিক তার পরিচয় দানের জন্য একটা পরমাণুর সাধারণত 4টা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। সেই কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। এই টপিক্সটার থেকে পূর্ণাঙ্গ একটা সৃজনশীল প্রশ্ন হয়। আমরা 2টা লেকচারে কোয়ান্টাম সংখ্যাটা শেষ হয়ে যাবে। এখনের এই লেকচারগুলো তোমাদের কাছে ভালো লাগবে, বিশেষ করে এগুলো বেসিকমূলক, মুখস্থের কিছু নাই এখন। তো দেখো, আজকে আমরা প্রথমেই বলবো কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যার কিভাবে উৎপত্তি আমরা গত ক্লাসে শ্রোডিঙ্গার ইকুয়েশনের মাধ্যমে আমরা দেখাইছি, ঠিক না? আচ্ছা, তাহলে কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, শক্তি স্তরের বিন্যাস এবং নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক প্রকাশকারী সংখ্যা সমূহকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এক কথায় বলি যে কোয়ান্টাম সংখ্যা কি, তোমরা বুঝতে পারছো। কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের কি শক্তি স্তরের আকার, আকৃতি এবং শক্তি স্তরের বিন্যাস এবং নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক প্রকাশকারী রাশিসমূহকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আবার এক কথায় আমরা একের সহজ ভাষায় আমরা এই কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা বলতে পারি। তবে পরীক্ষাতে আসলে তোমরা এই সংজ্ঞাটাই দিবা। খুবই ইম্পর্ট্যান্ট, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। অর্থাৎ একটা পরমাণুতে ইলেকট্রন সমূহ কোথায় কিভাবে অবস্থান করছে তা জানার জন্য যে রাশি ব্যবহার করা হয়, যে রাশিসমূহ ব্যবহার করা হয়, ওইটাই হচ্ছে মূলত কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। তাহলে একটা পরমাণুর সঠিক পরিচয়ের জন্য, অর্থাৎ একটা পরমাণুতে ইলেকট্রন সমূহ কোথায় অবস্থান করছে তার সঠিক অবস্থানের জন্য এই 4টা রাশির প্রয়োজন। এই 4টা রাশি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী বা এটার আরেকটা নাম দ্বিগংশিক কোয়ান্টাম সংখ্যা, আমরা সহকারী বা সাবসিডিয়ারি বা এজিমুতাল কোয়ান্টাম সংখ্যা। এজিমুতাল সবচেয়ে বেশি পরিচিত নাম হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুতাল কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ এজিমুতাল কোয়ান্টাম সংখ্যার বাংলা শব্দটা হচ্ছে দ্বিগংশিক কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, দ্বিগংশিক কোয়ান্টাম সংখ্যা। আর একটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর একটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা এটাকে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে থাকি। আচ্ছা, এই হচ্ছে 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা। আমরা এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার ধারাবাহিক বর্ণনায় যাব। 2টা লেকচার লাগবে মূলত এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করতে, যদি আমি বিস্তারিত ভালোভাবে আলোচনা করি। দেখো, তাহলে আমরা চলে যাব প্রথম যে কোয়ান্টাম সংখ্যার বর্ণনায়, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যায় চলে যাব। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে বা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা? যে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে বা যে প্রধান শক্তি স্তরগুলো আছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার, এই কোন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কোন প্রধান কক্ষপথে আবর্তন করছে, নিউক্লিয়াসকে কোন প্রধান শক্তিস্তর থেকে নিউক্লিয়াসকে আবর্তন করছে, যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ আমরা যদি বলি এটা হচ্ছে নিউক্লিয়াস পরমাণু, এই যে প্রধান, এদেরকে বলা হয় কি, এই যে প্রধান শক্তিস্তরগুলো, এদেরকে আমরা কী নামে পরিচিত? এদেরকে আমরা অরবিট বলি বা ইংলিশে এটাকে সেল বলি বা প্রধান শক্তিস্তর বলি। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কোন বৃত্তাকার কক্ষপথে থেকে আবর্তন করছে, এই বৃত্তাকার কক্ষপথগুলি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা
ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। কেমন? n দ্বারা প্রকাশ করা হয়। এখানে যে n এর মান, অর্থাৎ n এর মান যদি আমরা বলি, এখানে একটু দেখাই তোমাদের, n এর মান যদি 1 হয় তাহলে কি আমরা বলি প্রথম শক্তি স্তর। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কে। শক্তি স্তরটা কি? কে। n এর মান যদি 2 হয় এটাকে আমরা দ্বিতীয় শক্তি স্তর। কেমন? দ্বিতীয় শক্তি স্তর। এটাকে কি দ্বারা প্রকাশ করে? কে এল। কেমন? n এর মান যদি 3 হয় তৃতীয় শক্তি স্তর, কে এল এম, কে এল এম ইত্যাদি। কেমন? এগুলো তোমরা 19 এ পড়ে আসছো যে তাহলে শক্তি স্তর কি দ্বারা প্রকাশ করা হয়? কে এল এম এন ইত্যাদি। অর্থাৎ n এর মান 1 হলে প্রথম শক্তি স্তর, n এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, n এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তর, n এর মান 4 হলে চতুর্থ শক্তি স্তর। আর শক্তি স্তরগুলোকে যথাক্রমে কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। কেমন? এগুলো তোমরা 19 এ তোমাদের পড়া। তারপর মনে রাখবা যে কোনো শক্তি স্তরে কেমন 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। যে কোনো প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, এইটাও তোমরা জানো। এখানে n এর মান যদি 1 হয় তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। n এর মান যদি কত হয়? 2 হয় তাহলে 2 × 2², তাহলে কয়টা হয়? 8টা। কত? 2 × 4 সমান কত? 8। তো এগুলো তোমরা জানো। একইভাবে n এর মান 3 হলে কত হবে? n এর মান 3 হলে হবে 3 × 3 = 9, 9 দুগুণে কত? সরি 2n² না, n এর মান 3। তো 3 হলে কয়টা হবে দেখো তো খেয়াল করে? 2, 2 × 3। ঠিক আছে? আচ্ছা, তাহলে হিসাবে যা আসে ততটা ইলেকট্রন থাকতে পারে। কেমন? তাহলে একইভাবে তোমার যে বিভিন্ন শক্তি স্তরে কোন শক্তি স্তরে কয়টা থাকতে পারে? তো আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে কত হবে? 18টা, চতুর্থ শক্তি স্তরে 32টা। অর্থাৎ 2 × কত? 4²। তো কত হয়? এখানে হয় টোটাল 32টা। এই হচ্ছে আমাদের সাধারণত প্রধান কোয়ান্টাম সংখ্যার বর্ণনাটা। কেমন? এখন দেখো এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি করা হয়, বুঝতে পারছো? এই কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য এবং তার প্রয়োজনীয়তা ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। কেমন? তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রথম আবিষ্কারের কথা। কেমন? কে আবিষ্কার করছে? আবিষ্কার বোর। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী বোর। তারপর আমরা চলে যাব তার তাৎপর্য এবং প্রয়োজনীয়তা। কেমন? তাৎপর্য। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য বা এখানে আমরা তার প্রয়োগগুলো দেখাবো, অর্থাৎ তার কি প্রয়োগ। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর শক্তি স্তরের আকার নির্দেশ করা হয়। অর্থাৎ একটা পরমাণু ছোট না বড় তার আকারে নির্দেশ করা হয়। কিভাবে? একটু পরে আমরা জানতে পারবো। কেমন? তারপর এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বিশেষ করে হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ্য আয়নের বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ এবং ওই কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের গতিবেগ, শক্তি ইত্যাদি নির্ণয় করা হয়। আমরা পিছনে দেখেছি, তারপরে একটু তোমাদের দেখিয়ে দিই। যেমন ব্যাসার্ধ। কেমন? বিভিন্ন শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করা হয়। ব্যাসার্ধ তোমরা জানো যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ 5.29 × কত? -11 ইন্টু কত? অথবা n²/z। যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার সাহায্যে আমরা যেহেতু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বোর মডেল থেকে যে শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রোজেন বা হাইড্রোজেন আয়ন সদৃশ্য ক্ষেত্রে। কেমন? তাহলে দেখো n এর মান জানা থাকলে কিন্তু আমরা ব্যাসার্ধ, যে হাইড্রোজেনের ক্ষেত্রে z এর মান 1, তাহলে n এর মান জানলে, n হচ্ছে শক্তি স্তরের সংখ্যা, n এর মান জানলে আমরা কি করতে পারি? শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। আর আমরা জানি তাহলে n এর মান যত বেশি হবে ব্যাসার্ধ তত বেশি হবে, ব্যাসার্ধ যত বেশি হবে, ঠিক আছে, তাহলে শক্তি পরমাণুটার আকারও তত বড় হবে। ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। দেখো যত শক্তি স্তর বাড়ে তার ব্যাসার্ধটাও কি বাড়ে। দেখো প্রথমটার ব্যাসার্ধ ছোট, দ্বিতীয়টার ব্যাসার্ধ আরও বড়, তৃতীয়টার ব্যাসার্ধ তৃতীয় কক্ষপথের আরও বড়। তাহলে আমরা বলতে পারি প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর আকার নির্দেশ করা হয় যেহেতু ব্যাসার্ধ। তারপর তার গতিবেগ নির্ণয় করা, বিভিন্ন কক্ষপথের গতিবেগ, এটাও আমরা তোমাদের দেখাইছি। কেমন? ডিটেলসে আমরা যাব না। গতিবেগ 2.18 × 10⁻⁻কত? 6 এত মিটার পার সেকেন্ড বাই কত? n, বাই n।
এই শুধু n এর মান জানলে আমরা কি বিভিন্ন কক্ষপথের কি গতিবেগ বের করতে পারবো। তারপর শক্তিও আমরা তোমাদের শিখাইছি, বিভিন্ন কক্ষপথের গতিশীল ইলেকট্রনের শক্তি কত 2.179 ইন্টু 10⁻⁻⁻ কত -18 জুল বাই কত n²। আমরা সব হাইড্রোজেনের ক্ষেত্রে দেখাচ্ছি n²। তাহলে এই n এর মান বসালে আমরা বিভিন্ন কক্ষপথের শক্তি বের করতে পারি, গতিবেগ বের করতে পারি, ব্যাসার্ধ বের করতে পারি। এই ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য বা তার প্রয়োগগুলো বলতে পারো, কেমন তাৎপর্য। তাহলে আমাকে কেউ যদি বলে এক কথায় প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কি, আমি কি বলবো, এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর আকার, শক্তি স্তরের আকার নির্দেশ করা হয়। তাহলে শক্তি স্তরের আকার অর্থাৎ ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে ওই কক্ষপথের আকার। তো শক্তি স্তরের আকার বলতে পরমাণুর আকারকেও আমরা বলতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে তার প্রয়োজনীয়তা, কেমন, তার কি প্রয়োজনীয়তা, প্রধান কক্ষপথে প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রয়োজনীয়তা। এটার যে মূল যে প্রয়োজনীয়তা হচ্ছে অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী রেখার প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যার জন্য এই প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ তোমাদের সামনের যখন বর্ণালী পড়াবো দেখব যে বোর মডেলের সাহায্যে কীভাবে পারমাণবিক বর্ণালী রেখার ব্যাখ্যা দেওয়া হয়। সেখানে কি লাগবে, প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা এই পরমাণুর প্রধান বর্ণালী রেখার ব্যাখ্যা আমরা দিতে পারবো। এই ছিল তোমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার বর্ণনাটা, কেমন। আমাদের তারপর চলে যাব সহকারী কোয়ান্টাম সংখ্যা, কেমন, সহকারী কোয়ান্টাম সংখ্যা ডিটেলস আমরা যাব। সহকারী কোয়ান্টাম সংখ্যা, কেমন। আমি কয়েকভাবে বা এটাকে সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা বলা হয় বা আরেকটার নাম এজিমুতাল কোয়ান্টাম সংখ্যা, এজিমুতাল বা দ্বিগংশিক কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এটা কি, অর্থাৎ আমরা জানি প্রধান শক্তি স্তরের কতগুলো উপস্তর আছে, এটা অনেক ডিটেলস আমরা আলোচনা করব। প্রধান শক্তি স্তরের কতগুলো উপস্তর আছে, এই উপস্তরগুলোকে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় বা যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তা কি বলা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমি যদি সংজ্ঞাটা আরও ডিটেলসভাবে বলি, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে থেকে আবর্তন করছে। আমরা যদি বলি তৃতীয় শক্তি স্তর, যদি কথা বলি n এর মান 3, তাহলে কি শক্তি স্তর হতে পারে 3s, 3p, 3d। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো প্রধান শক্তি স্তরের কোন উপস্তর থেকে আবর্তন করছে, নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে, ঠিক না, ঘুরছে, তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আরও একটা সংজ্ঞা আছে, কোন একটা পরমাণুতে প্রধান শক্তি স্তরের কয়টা উপস্তর আছে, এই উপস্তরগুলোকে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকেও আমরা বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তারপরে একটু বাংলা আমি লিখি, একে এল, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, একে এল দ্বারা প্রকাশ করা হয়, কেমন। এল এর মান দ্বারা উপস্তর নির্দেশ করে এবং উপস্তর নির্দেশ করে। এল এর মান 0 হতে n-1 পর্যন্ত বিস্তৃত, এবং তাকে একে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান উপস্তর নির্দেশ করে এবং এল এর মান 0 হতে n-1 পর্যন্ত নির্দেশ করে। কোন একটা পরমাণুর আকৃতি নির্দেশ করে এই প্রধান কোয়ান্টাম সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোন একটা পরমাণুর আকৃতি নির্দেশ করে। এটা আবার আমি তাৎপর্যে ডিটেলস আলোচনা করব, কেমন, আকৃতি নির্দেশ করে। তাহলে আকার আর আকৃতির মধ্যে পার্থক্য আছে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর আকার নির্দেশ করে, আর সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর আকৃতি, বিশেষ করে প্রধান শক্তি স্তরের যে উপস্তর, এই উপস্তরগুলোর আকৃতি নির্দেশ করে। দ্যাট মিনস পরমাণুর আকৃতি নির্দেশ করে। পরমাণুর আকৃতি মানে পরমাণুর শেপ। আকার আর আকৃতির মধ্যে একটু পার্থক্য আছে। আকার হচ্ছে কত বড়, আর আকৃতি হচ্ছে দেখতে কেমন। যেমন আমরা অনেক সময় বলি যে আমাদের কলেজে অনেক বড় একটা মাঠ আছে, তো একজন বললো ভাই মাঠটা কত বড়, মানে অনেক বড় একটা মাঠ আছে, এটা হচ্ছে তার কি মানে আকার। আর আকৃতি হচ্ছে মাঠটা দেখতে কেমন, এই যে মাঠটা কি গোলাকার নাকি চতুর্ভুজ আকৃতির, ঠিক আছে, এটা হচ্ছে তার আকৃতি। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তা যাই হোক, সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর আকৃতি নির্দেশ করে।
তাহলে আমরা বললাম এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত বিস্তৃত। আর এল এর মান কি বলছি, এল এর মান উপস্তর নির্দেশ করে। কেমন? এল এর মান উপস্তর নির্দেশ করে। আচ্ছা, তাহলে এল এর মান কিভাবে বের করা হয় দেখ। আরেকটা কথা, এল এর মান এন এর মানের উপর নির্ভরশীল। কেমন? এল এর মান এন, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপরে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে। দেখো, তাহলে আমি যদি বলি এন এর মান 1, তাহলে এল এর মান কি হবে বলো তো? এল এর মান হবে কত? 0। কিভাবে? আমরা বলছিলাম এল এর মান এই যে 0 হতে কত n-1 পর্যন্ত বিস্তৃত, n-1, তো 0 থেকে, তো 0 থেকে n এর মান 1 0, তাহলে কত হয় বলো তো? 0 থেকে 0, তাহলে 0 থেকে 0 কয়টা মান? একটা মান। মনে রাখবে এই 0 মানে গাণিতিক 0 না, এটা একটা মান, ঠিক আছে? তাহলে n এর মান 1, তাহলে l এর মান 0, তাহলে শক্তি স্তর কয়টা হবে? শুধু হবে 1s। কেমন? হ্যাঁ, আরেকটা জিনিস আমি তোমাদের আগেই বলে রাখা দরকার ছিল, তারপর আমি একটু দেখাই, খুবই গুরুত্বপূর্ণ, এটা সব সময় মনে রাখবা। কেমন? এই দেখো, l এর মান যদি 0 হয় তাহলে s অরবিটাল হবে, l এর মান যদি 1 হয় তাহলে p অরবিটালের উৎপত্তি হবে, l এর মান যদি 2 হয় তাহলে d অরবিটালের উৎপত্তি হবে, l এর মান যদি 3 হয় তাহলে f অরবিটাল। এই পর্যন্ত আবিষ্কৃত উপস্তর বা অরবিটাল যেটাই বলো উপস্তর, এই পর্যন্ত আবিষ্কৃত উপস্তর কয়টা? 3টা 4টা, s p d f। তো l এর মান 0 হলে s উপস্তর, l এর মান 1 হলে p উপস্তর, l এর মান 2 হলে d উপস্তর, l এর মান 3 হলে f উপস্তর। l এর মান যদি 4 হয় ভবিষ্যতে g উপস্তর আবিষ্কৃত হবে, যদিও এখন পর্যন্ত দরকার নাই g উপস্তরের। আচ্ছা, তাহলে দেখো তো l এর মান কত হয়? 0, তাহলে কোন উপস্তর? এই যে s এর জন্য কত হবে? এই n এর জন্য 1, আর এই l এর মান 0 এর জন্য s, তা একটা উপস্তর। এবার আসো n এর মান যদি কত হয়? 2 হয়, তাহলে l এর মান কি হবে? দেখো, l এর মান হবে 0 আর 1। কিভাবে? আমরা বলছি 0 থেকে n-1, তো সূত্র বসাও, 0 থেকে কত হবে? 2 - 1, তাহলে 0 থেকে কত? 1, তো 0 থেকে 1 কয়টা মান? 2টা মান, 0 1। তো এদের জন্য উপস্তরগুলো কি হবে? 0 এর জন্য হবে 2s, আর 1 এর জন্য হবে কত? 2p। দেখো, এই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এইটা হচ্ছে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। কোত্থেকে আসলো? এই l এর মান 0, তো 0 হলে s অরবিটাল, 2s 2p। তোমরা যেটা 9 10-এ মুখস্থ করছো, আর এখানে আমরা কি জিনিসটা ডিটেলস বুঝতে পারবো। এবার দেখো n এর মান কত? 3, তাহলে l এর মান কত হবে? দেখো 0 1 2। কিভাবে? দেখো, এই দেখো, এটার মান হচ্ছে কত? 3, তো এটা মান হবে কত? 2, তো 0 থেকে 2 কয়টা মান? 0 1 2, তাহলে কি কি উপস্তর হবে? 0 এর জন্য হবে 3s, 1 এর জন্য হবে 3p, 2 এর জন্য হবে 3d। এবার আসো n এর মান যদি 4 হয় তাহলে l এর মান কত হবে? 0 1 2 3, তাহলে উপস্তর একইভাবে দেখো, এখানে কত? 4, তো 4 হলে কত? 3, তো 0 থেকে 3 কয়টা মান? 0 1 3, তাহলে কি হবে? 4s 4p 4d 4f। কেমন? এই ছিল তাদের এই উপস্তরগুলো। কেমন? তাহলে আমরা এবার আসো, কেউ যদি বলে তাহলে n এর মান কত? 5 হলে উপস্তর কি হবে? 0 1 2 3 কত? 4, তাহলে উপস্তরগুলো কি হবে? 5s 5p 5d 5f। কেমন? আর 4 এর জন্য আমি আগেই বলছি কোনো উপস্তর আবিষ্কৃত হয়নি। তাহলে মনে রাখবা সর্বোচ্চ উপস্তর কয়টা হতে পারে? তাহলে আমরা বলতে পারি প্রধান শক্তি স্তরে একটা মাত্র উপস্তর, মানে প্রধান শক্তি স্তরে কোনো উপস্তর নাই, মানে নিজের একটা উপস্তর। দ্বিতীয় শক্তি স্তরে উপস্তরের সংখ্যা 2টা। মনে রাখবা যততম শক্তি স্তর তার উপস্তর তত, যেমন প্রথম শক্তি স্তর মানে উপস্তর একটা বা নাই বলতে পারো। কেমন? দ্বিতীয় শক্তি স্তরে উপস্তর 2টা, তৃতীয় শক্তি স্তরে উপস্তর 3টা, চতুর্থ শক্তি স্তরে উপস্তর 4টা, পঞ্চম শক্তি স্তর সর্বোচ্চ কয়টা হবে? 4টাই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোন শক্তি স্তরে কয়টা উপস্তর থাকে আমরা মোটামুটি জানতে পারলাম। কেমন? এখন যদি বলে ষষ্ঠ শক্তি স্তরে উপস্তর কয়টা? কত হবে? 6x হবে, 6p হবে, 6d হবে, 6 কত? 6f হবে। কেমন? অর্থাৎ 4টাই উপস্তর হবে। তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ উপস্তর সংখ্যা কয়টা?
4টা। কেমন? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস রাখবো যে স্যার এই জিনিসগুলো কোত্থেকে আসলো, SPDF এদের নামের উৎপত্তি। কেমন? দেখো এস নামের উৎপত্তি, এটাকে বলা হয় শার্প, এস কে বলা হয় শার্প, পি কে বলা হয় প্রিন্সিপাল, তারপর ডি হচ্ছে ডিফিউজ, কেমন? আর এফ হচ্ছে ফান্ডামেন্টাল, কেমন? ফান্ডামেন্টাল, কেমন? আচ্ছা, এই ছিল এই তোমার 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার উৎপত্তি, যে নামের উৎপত্তি। কেমন? এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার নামের উৎপত্তি। শার্প মানে তীক্ষ্ণ, প্রিন্সিপাল মানে প্রধান, ডিফিউজ মানে ব্রেপ্তি, আর ফান্ডামেন্টাল মানে মৌলিক। কেমন? আচ্ছা, এই নাম থেকে সাধারণত 4টা উপস্তরের উৎপত্তি। কেমন? ওকে, তারপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তাহলে আমরা কি শিখলাম? প্রধান সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, মানের সাহায্যে, এল এর মানের সাহায্যে কি উপস্তর নির্দেশ করে। আর উপস্তরগুলো কার উপরে নির্ভরশীল? উপস্তরগুলো হচ্ছে এন এর মানের উপর নির্ভরশীল। ঠিক আছে? অর্থাৎ প্রধান শক্তিস্তরের উপরে উপস্তর নির্দেশ করে। তারপর আমরা লিখব কোন উপস্তরের আবার কয়টা উপস্তর আছে। আমরা তোমাদের বলছিলাম ইলেকট্রন প্রধান কক্ষপথে থাকতে পারে, তার উপস্তরে থাকতে পারে, উপস্তরের আবার উপস্তরে থাকতে পারে, ওইটা দেখব। কেমন? দেখো এস এর কোনো উপস্তর নাই। কেমন? এস এর কোনো উপস্তর নাই, বা এটা বলতে পারো, বা উপস্তর সংখ্যা একটিও বলতে পারো। কেমন? মানে নিজে নিজের একটা উপস্তর এস। আবার কখনো কোনো কোনো বই লেখা আছে উপস্তর নেই, অর্থাৎ তার উপস্তর একটাই, আর কোনো উপস্তর নাই। তো যেভাবেই তুমি বলো এস এর উপস্তর সংখ্যা একটি। কেমন? আচ্ছা, পি এর উপস্তর, আচ্ছা এই যে উপস্তর বা এটাকে আমরা বলি অরবিটাল, একের সংক্ষেপে। কেমন? এটাকে আমরা বলি অরবিটাল, কয়টা? একটি। এবার আসো পি এর উপস্তর বা অরবিটাল 3টি, সেটাকে আমরা কি বলি? তোমরা এগুলো জানো, পিএক্স, পিওয়াই, পিজেড। যে জিনিসটা মুখস্থ জানতো এটা আজকে ডিটেলস বলবে, কিভাবে 3টার উৎপত্তি হলো এটা আমরা দেখাবো। ডি এর, কেন? ডি এর উপস্তর সংখ্যা 5টি, এটাও তোমরা জানো, বা 5টা অরবিটাল, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। কেমন? আর এফ অরবিটালের উপবস্তর 60টি। মানে এগুলো এখনও সঠিকভাবে মানে দেখানো হয়নি বা আবিষ্কৃত হয়েছে, এদের অনেক জটিল। কেমন? এগুলো আর দরকার নেই, তোমাদের জন্য লিখতে পারি প্রযোজ্য না। কেমন? প্রযোজ্য নয়, মানে তোমাদের জন্য এটা আর প্রযোজ্য নয়। আচ্ছা, তাহলে এই আমাদের কোনো জায়গায় তোমরাও দেখছো ডি এর অরবিটালগুলো আমাদের জন্য প্রযোজ্য না। তাহলে কার কয়টা? তাহলে আমরা উপস্তরের উপস্তর, এদেরকে বলি উপস্তর, বা এটাকে আমরা কি বলি? অরবিটাল। কেমন? আমরা একটা জিনিস প্রায় বলে থাকি, কেমন, যে এক করে ফেলি। আমরা যদি বলি, আমি যদি শুধু ডি বলি, এটাকে আমি অরবিটাল বলবো না। কেমন? এটাকে বলবো উপস্তর। আর ডি এর যে 5টা ভাগ বা 5টা উপস্তর, এদেরকে আমরা অরবিটাল বলবো। তারপরে অনেক সময় আমরা বলি ডি অরবিটাল, এস অরবিটাল, পি অরবিটাল, আমরা বলে যাই কথাগুলো। কেমন? আসলে পি এর যে 3টা ভাগ, পিএক্স, পিওয়াই, পিজেড, এরা হচ্ছে অরবিটাল। আর যখন শুধু পি বলবো, পি একটা উপস্তর। বুঝতে পারছি ব্যাপারটা? তারপর আমরা অনেক সময় বলে ফেলি। এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, যেটা 19-এ আমরা মুখস্থ করছি। কেমন? এই জিনিসটা আমরা সঠিকভাবে জানবো। কেমন? সেটা হচ্ছে যেটা হচ্ছে যে কোনো অরবিটালে বা উপস্তরে, একটু লিখি আমি সূত্র আকারে লিখে দেই, যে কোনো উপস্তরে বা অরবিটালে 2 × 12 + 1 এত সংখ্যক ইলেকট্রন, সংক্ষেপে লিখলাম ইলেকট্রন থাকতে পারে। কি লিখলাম? যে কোনো উপস্তরে বা অরবিটালে 2 × 12 + 1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এবার আমরা দেখাবো। কেমন? হ্যাঁ, তাহলে 1 নম্বরে দেখাই এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা। কেমন? এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা কিভাবে হিসাব করব? আমরা জানি এস অরবিটালে এল এর মান কত? 0। তাহলে তার সূত্র বসাও, 2 × কত? 2 1 + কত?
এল এর মান কত 0 1, তাহলে এটা হিসাব করলে কত আসে 1 2 আসে, ঠিক না? এটা 0 2 আসে, তো দুইটি, যেটাকে আমরা কি লিখি s2। দেখছো, যেটা আমরা আগে মুখস্থ লিখতাম, এখন জিনিসটা জানলাম। এবার আসি তাহলে s অরবিটালে, কেমন p অরবিটালে, অরবিটালে ইলেকট্রন সংখ্যা, কেমন p অরবিটালের ইলেকট্রন সংখ্যা কিভাবে আমরা হিসাব করব? p অরবিটাল বলতে কি px py pz, তিনটা অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা। p মূলত উপস্তর, আর p এর যে তিনটা ভাগ আমরা ওইটাকে বুঝাইছি কি p এর অরবিটালে ইলেকট্রন সংখ্যা। তো সূত্রে বসাও, কত হয় 2 * 1 + 1, তো কত হয় দেখো 2 * 2 + 1, তো কত হয় 3 3 দুগুণে কত 6, কেমন? তো কত, এটাকে আমরা p6 লিখি, কেমন? তাহলে p6 বলতে p অরবিটাল বলতে px, দেখো px py pz, তাহলে প্রত্যেকটা অরবিটালে আবার কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? দুইটা করে ইলেকট্রন থাকতে পারে। তো কয়টা ইলেকট্রন? টোটাল 6টা ইলেকট্রন। তাহলে আমরা সূত্রতে কিন্তু ঠিকই হিসাব পেলাম, ঠিক না? আচ্ছা, তাহলে p অরবিটালে p6 লিখি আমরা কোথায় থেকে? মূলত কোন সূত্র? এই যে এটা এমসিকিউ তো আসে, ঠিক আছে, যে কোনো অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত, যে কোনো অরবিটালের ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ যে কোনো উপস্তরে, ঠিক আছে, উপস্তর বা অরবিটালে ইলেকট্রন সংখ্যা হিসাব করা হয় 2 × 12 + 1 এই সূত্র দ্বারা। তাহলে একইভাবে আমরা অন্যগুলো পারবো। দেখো, একইভাবে যদি আমি ডি অরবিটালের কথাটা হিসাব করি, ইলেকট্রন সংখ্যা তো 2 × কত হয় 2 × 12 এর মান, ঠিক না? ডি অরবিটালে এল এর মান কত 2, তাহলে প্লাস কত 1, তাহলে আমরা এখান থেকে হিসাব কত পাই 2 × 4 + 1 5 কত 10, তো 10টা ইলেকট্রন। অর্থাৎ ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? আমরা জানি ডিতে টোটাল 10টা ইলেকট্রন থাকে। অর্থাৎ ডি এর যে 5টা অরবিটাল, ঠিক আছে, একটু আগে আমরা দেখালাম 5টা যে অরবিটাল, প্রত্যেকটা অরবিটালে 2টা করে থাকলে কত d10 হয়। একইভাবে এফ অরবিটালে ইলেকট্রন সংখ্যা 14, এল এর মান দেখো 3 বসিয়ে দেখো কত আসবে 14। আশা করি আমরা এটা বুঝতে পারছি, কেমন? আরেকটা জিনিস মনে রাখবা, যে কোনো উপস্তরে, সেটা হচ্ছে আরেকটা জিনিস, যে তোমার আমরা যে সূত্রটা জানলাম কি, আবার যে কোনো উপস্তরে, কেমন, যে কোনো আরেকটা সূত্র দিয়ে আমরা প্রায় শেষ পর্যায়ে আজকের লেকচার, যে কোনো উপস্তরে, কেমন 12 + 1 দ্বারা ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে, অরবিটাল সংখ্যা নির্দেশ করে, অরবিটাল সংখ্যা নির্দেশ করে, যে কোনো উপস্তরে 12 + 1 দ্বারা অরবিটালের সংখ্যা নির্দেশ করে, কেমন? তাহলে কার একটু দেখাই দেই, এস এর অরবিটাল সংখ্যা হিসাব করব, কেমন? যেমন আর 2 দিয়ে গুণ দিলে ইলেকট্রন সংখ্যা, কারণ একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে। যেমন দেখো এস, তাহলে এস এর অরবিটাল সংখ্যা হিসাব করে সূত্র দ্বারা। তাহলে এস এল এর মান কত হয় 0 হয়, তাহলে কত হয় 2 × 0 + 1, তো কত হয় 1, তাহলে তার অরবিটাল কয়টা? একটা। দেখো পি এর অরবিটাল সংখ্যা, পি এর অরবিটাল সংখ্যা হিসাব করে, তো পি এল এর মান কত 1, তাহলে সূত্রে বসাও 2 × 1 + 1, তো কত 3টা হয়। তার অরবিটাল 3টাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? px py pz। বুঝতে পারছি ব্যাপারটা? এই আচ্ছা, তারপর আর একটা দেখে আমরা শেষ করি, সেটা হচ্ছে যদি আমি বলি ডি এর ইলেকট্রন সংখ্যা, ডি এর অরবিটাল সংখ্যা, তাহলে এল এর মান কত 2, তো 2 হলে কত হয় 2 × 2 + 1, তো কত 2 2 4 5টা। এই 5টা কি dxy dyz dzx dx² - y² dz², এই 5টা। তাহলে আমরা কতগুলো সূত্র জানলাম, এগুলো ভালো করে মুখস্থ রাখবা, কারণ এগুলো এমসিকিউতে আসে। মনে রাখবা, যে কোনো উপস্তরে বা অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1, আর ইলেকট্রন সংখ্যা হিসাব করা হয় 12 + 1 দ্বারা, কেমন? আর যে কোনো প্রধান শক্তি স্তরে, আমরা একটু আবার একটু স্মরণ করে দিই। আর যে কোনো প্রধান শক্তি স্তরে কি 2n² দ্বারা কি ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে, ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে। এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আসছে এটা। আর যে কোনো প্রধান শক্তি স্তরে শুধু
এন স্কয়ার দ্বারা, কেমন, এন স্কয়ার দ্বারা অরবিটাল সংখ্যা নির্দেশ করে, অরবিটাল সংখ্যা নির্দেশ করে। তাহলে আমরা চারটা সূত্র একটু মনে রাখবো। যে কোনো উপস্তরে 2 × 2l+1 দ্বারা ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে, 2 × 2l+1 দ্বারা অরবিটাল সংখ্যা নির্দেশ করে, আর যে কোনো প্রধান শক্তি স্তরে 2n² দ্বারা ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে, আর শুধু n² দ্বারা অরবিটাল সংখ্যা নির্দেশ করে। এবার তার আবিষ্কার এবং তার তাৎপর্য প্রয়োজনীয়তা দিয়ে আমরা শেষ করব, কেমন। এবার আবিষ্কারক, এটা আসে পরীক্ষাতে অনেক সময়। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি আবিষ্কার করছে, কেমন, সোমারফেল্ড, কেমন, সোমারফেল্ড এটা আবিষ্কার করছে, কেমন, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে বিজ্ঞানী সোমারফেল্ড। তারপর আমরা এটার একটু তাৎপর্য আমরা না পড়লেই নয়, যে তাৎপর্যটা কি, কেমন, দেখো তাৎপর্য কি। প্রথমে বলবো সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, বা সহকারী কোয়ান্টাম সংখ্যা কী দ্বারা প্রকাশ করে, এল দ্বারা প্রকাশ করা হয়, কেমন, এলের মান দ্বারা উপস্তরগুলোকে নির্দেশ করে, এলের মান দ্বারা উপস্তর নির্দেশ করে। আর এই এলের মান দ্বারা আর সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে উপস্তরের আকৃতি বা উপস্তরের শেপটা নির্ধারণ করে। যেমন আমরা জানি, ধরো এল এর মান 0 হলে, একটু আগে তোমরা বলছো এস অরবিটাল, আকৃতি কি, আকৃতি হচ্ছে গোলাকার। তাহলে এল এর মান 0 হলে এস অরবিটাল, তার আকৃতি কি, গোলাকার, অর্থাৎ একেবারে ফুটবলের মতো গোলাকার, কেমন, বা গোলকের মতো গোলাকার। এল এর মান যদি 1 হয় তাহলে কি, পি অরবিটাল, আকৃতিটা হচ্ছে ডাম্বেল আকার, বা ডাম্বেল আকৃতি, কেমন, ডাম্বেল আকৃতি। ডাম্বেলটা তো তোমরা দেখছো, বিশেষ করে আমরা যে হাতের ব্যায়াম করে, কেমন, ডাম্বেল এরকম ডাম্বেল, কেমন, ডাম্বেল আকৃতি। তারপর এল এর মান যদি 2 হয় তাহলে কি, ডি অরবিটাল, আকৃতি ডাবল ডাম্বেল আকৃতি। কেমন ডাবল ডাম্বেল আকৃতি, বা আমরা অনেক সময় বলি ফুলের মতন বিস্তৃত, ফুলের মতন দেখতে। এইটা একটা ডাম্বেল, আবার এটা একটা ডাম্বেল। আমরা ইনশাল্লাহ ধারাবাহিক টপিক্সে বিভিন্ন অরবিটালের আকৃতি এগুলো আমরা দেখাবো ডিটেলস, কেমন। আচ্ছা, ডাবল ডাম্বেল অর্থাৎ ফুলের মতো দেখতে কিরকম, দেখো ফুলের মতন বিস্তৃত, বা এটাকে আমরা ডাবল ডাম্বেল আকৃতি বলি, কেমন। এবার এল এর মান যদি কত 3 হয়, এটাকে আমরা এফ অরবিটাল বলি, আকৃতি জটিল, মানে অনেক জটিল, মানে এটার আকৃতিটা দেখানো, বিশেষ করে কলম দিয়ে দেখানো, মানে দ্বিমাত্রিকভাবে দেখানো সম্ভব না, ঠিক আছে। অর্থাৎ আমরা জটিলই বলে দিই, আকৃতি অনেক জটিল, ঠিক আছে। হ্যাঁ, এরপর কি এর প্রয়োজনীয়তা কি, এর তাৎপর্যগুলো আমরা জানলাম। অর্থাৎ এর মূল তাৎপর্য হচ্ছে পরমাণুর শক্তিস্তরের আকৃতি নির্দেশ করে, অর্থাৎ পরমাণুর শক্তিস্তরের উপস্তরের যে আকৃতি, পরমাণুর শক্তিস্তরের বা উপস্তরের আকৃতি বলতে পরমাণুর কক্ষপথের যে আকার নির্দেশ করে, কেমন, আকৃতি নির্দেশ করে। আচ্ছা, তারপর তার হচ্ছে প্রয়োজনীয়তা, কি প্রয়োজনীয়তা রয়েছে, কেমন প্রয়োজনীয়তা। দেখো, পারমাণবিক বর্ণালী রেখার সূক্ষ্ম রেখা, আমরা জানি, তোমাদের একটু বলেছিলাম যে পরমাণুতে যে প্রধান পারমাণবিক যে বর্ণালী রেখাগুলো আবার একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত, অর্থাৎ একটা রেখা আবার একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত। তোমাদের বলছিলাম যে কোন একটা রেখা যদি চুম্বক ক্ষেত্রে রাখা হয়, এই রেখাটা আবার কি একাধিক রেখায় বিভক্ত হয়ে যায়। তোমাদের আমরা এটা বলছিলাম, ঠিক আছে, যে একটা রেখা কি অনেকগুলো রেখায় বিভক্ত হয়ে যায়। যেমন এইটা একটা রেখা, এটা যদি চুম্বক ক্ষেত্রে রাখা হয়, এটা আবার অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত। অর্থাৎ এই সূক্ষ্ম রেখাগুলোর বিভক্তর সাধারণত এই সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানা যায়। তাহলে আমরা তাৎপর্য শিখলাম কি, অর্থাৎ পরমাণুতে সূক্ষ্ম রেখার যে বিভক্তি, ঠিক আছে, তা সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানা যায়। আর প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানা যায় পরমাণুর পারমাণবিক বর্ণালী রেখার প্রধান বর্ণালী রেখাগুলো কীভাবে সৃষ্টি হয়, কেমন, সেটা জানা যায়। তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের এখান থেকে আমরা আলোচনা করব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা
এবং তাদের তাৎপর্যগুলো আলোচনা করব। তারপর এখান থেকে কিভাবে একটা পূর্ণাঙ্গ সৃজনশীল আসবে, কেমন সব সময় আসে এখান থেকে সৃজনশীল। তোমরা যে কলেজে পড়বা, তোমরা প্রথম যে পরীক্ষাটা দিবা, এখান থেকে কোয়ান্টাম সংখ্যার থেকে একটা উচ্চতর দক্ষতার প্রশ্ন আসবে। সেটা আমরা নেক্সট ক্লাসে উদ্দীপক করে কিভাবে উত্তরটা করতে হবে সেটা সহ আমরা তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো ভালো থাকো, আল্লাহ হাফিজ।